ওইখানে এই ঘটনাটা আসে। আজকে উনি বললেন যে আজকে তো কি হলো, আজকে কি হলো মানে হচ্ছে যে এটা যে একটা ডক্টর ইউনূসকে চপটাঘাত করা হলো, একটা থাপ্পড় দেওয়া হলো কষিয়ে, সেটার কথা উনি রেফারেন্স দিচ্ছিলেন যে প্রধানমন্ত্রীর সঙ্গে উনি যে আজকে একসঙ্গে নামাজ পড়লেন এবং এই দৃশ্য যে ইউনূসের অসহ্য লাগছে সেটাই উনি রেফারেন্স দিলেন আর কি। আমি আমি এই 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 কথাটা আমারও ভালো লেগেছে। পরবর্তীতে আমি দেখলাম যে এটা সোশ্যাল মিডিয়াতেও খুব প্রচার হচ্ছিল, যে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর যে ছবিগুলো, এবং আমিও একটা স্ট্যাটাস দিয়েছিলাম আপনি যে রেফারেন্স দিলেন এই জন্যই, যে এই দৃশ্যগুলো তো আমরা আগেও দেখতে পেতাম কিন্তু তো পেলাম না, ডক্টর ইউনূসের জন্যই পেলাম না। এই বাটপাটটা নিজে যেটা বিশ্বাস করে না সেটা মানুষকে করতে বলে। ছোট করে একটু জানতে চাই যে সিএসি বললেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে তার কোনো হাত ছিল না, সরকারের উপরে চাপে বা তাদের নিষিদ্ধ করা হয়েছে। আপনি কি মনে করেন যে এখন আওয়ামী লীগের প্রতি বিএনপি সরকারের আচরণটি কেমন হওয়া উচিত? তাদের উপরে যে অফিসিয়ালি নিষেধাজ্ঞা দেওয়া আছে এটা কি উইথড্র করা উচিত এই মুহূর্তে? এটি নির্ভর করছে আওয়ামী লীগের উপর। আমি মনে করি যে আওয়ামী লীগ বিএনপির মধ্যে একটা ব্যাকডোরে একটা আলাপ আলোচনার প্রয়োজন আছে। ডক্টর ইউনূস ইচ্ছা করলে সব ধরনের প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে 2025-এর যে ঈদ, ঈদুল আজহা সেইগুলোতে রাষ্ট্রপতির সঙ্গে একসাথে জামাতে নামাজ আদায় করতে পারতেন। কিন্তু আমরা জানি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবকে ঈদগাহ নামাজ থেকে দূরে রাখা হয়েছিল এবং সার্বক্ষণিক নানান বিষয়ে তাকে যে ধরনের বিড়ম্বনার মুখোমুখি হতে হয়েছে সেই সব বিষয়ে আমরা জানি। কিন্তু এই যে সামাজিক অনুষ্ঠান, ধর্মীয় উৎসব, সেই সব জায়গায় আমরা প্রতিহিংসার একটা স্পষ্ট বার্তা দেখেছিলাম, যেটি খুব সহজভাবে আলাদা একটি বার্তা দিলেন তারেক রহমান। আপনার মূল্যায়নটি বিষয়ে জানতে চাই, রাজনৈতিক যে বার্তাটি আমরা পেতে পারি। আমি তো অলরেডি বলেছি, আপনি যেটা রেফারেন্স দিলেন যে ডক্টর ইউনূস নিজে 25 সালের দুইটা ঈদ পেয়েছেন, মানে ওনার টেনিউরে উনি দুইটা ঈদ পেয়েছেন, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। যে তারেক রহমান যে দৃশ্যটা দেখালেন, উনি নিচে বসেছেন, রাষ্ট্রপতি তার হয়তো বসে নামাজ পড়তে সমস্যা হয়, উনি চেয়ার নিয়ে বসেছেন, এই যে পাশাপাশি বসা এই দৃশ্যটা কত অসাধারণ দেখেন, এবং কোলাকুলি করছেন তাদেরকে। এটা কি ডক্টর ইউনূস দিতে পারতেন না? আমরা তো তার কাছে সেটাই চেয়েছিলাম, যে একটা ইনক্লুসিভ সোসাইটি হবে যেখানে হিংসা বিদ্বেষ থাকবে না, সেটা বাদ দিয়ে আমরা সামনে এগিয়ে যাব, শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে আরেকটা জিনিস নজির স্থাপন করব। সেটা কিছুই তো হয়নি। ডক্টর ইউনূস এতটা ভণ্ডামি করলেন এবং উনি এই রাষ্ট্রপতিকে তার ইয়েতে আসতে দিলেন না, নামাজ পড়তে পর্যন্ত আসতে দিলেন না। এটা হতে পারে যে বেটা নিজে নিজে নামাজ পড়ে না ঠিক মতো, এবং নামাজ কিভাবে পড়ে সেটাও জানে না, এর মানুষ দেখে এগুলো হাসছিল। যে আমি ডক্টর ইউনূসের কথা বলছিলাম, তার নামাজ পড়া দেখে যে লোকজন ট্রল করছিল, হাসছিল। সে আরেকজনকে নামাজ পড়তে দিতে আসছে না, কারণ তার প্রটোকল অনুযায়ী যে রাষ্ট্রপতির প্রটোকল অনেক বড় হবে এবং তাকে সেখানে ছোট দেখাবে। এবং এতটা ইকরামি সে করেছে, 14 বার সে সফর করেছে বাইরে, যে এই যে সৌজন্যতা, যে একজন রাষ্ট্রপতির কাছে এসে দেখা করতে হয়, এই যে কালচার আমার দেশে আছে, দেশে না রাষ্ট্রে আছে, এবং জানাতে হয় আপনি বাইরে কোথায় কি করে আসলেন, সেটা সে একদিনও জানায় নাই। সে রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নেওয়ার ক্ষেত্রে তার হালাল মনে হয়েছে, কিন্তু তার সাথে দেখা করাটা হারাম মনে হয়ে গেছিল। তার সাথে একদিন দেখা করা নাই, তাকে সম্মান দেয় নাই, তাকে কার্যত গৃহবন্দী করে রেখেছিল। আমার সাথে আপনি বলছিলেন যে রাষ্ট্রপতির সাথে আমার দেখা হয়েছিল, আমার কালকে দেখা হওয়ার একটা কারণ আপনাকে আমি বিশেষ ভাবে, এটা আপনার দর্শকরা জানুক, এই যে লাইন ধরে প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতির সাথে যে দেখা করা, এই কালচারটা অবশ্যই ভালো। আমি একটা জিনিস আপনার সাথে শেয়ার করতে চাই, যে নর্মালি এই ধরনের প্রোগ্রামে আমি যেতে চাই না, যে সকালবেলা ঘুম থেকে উঠে দীর্ঘ লাইন ধরে শুভেচ্ছা জানানো, এটা আমার পক্ষে দাঁড়ানো, আমার একটা ব্যাক পেইন আছে, তো আমি এই জন্য দীর্ঘক্ষণ দাঁড়ানো পছন্দ করি না। কিন্তু রাষ্ট্রপতিকে, এই একটা ইনস্টিটিউশনকে গত 18 মাস যেভাবে অপমান করা হয়েছিল, সেই অপমানের একটা জবাব দেওয়ার জন্যই আমি শুধুমাত্র গিয়েছিলাম। এবং এই অপমান যাতে, এবং ডক্টর ইউনূস যেটা করেছে সেটারই প্রতিবাদ হিসেবে আমি মনে করলাম যে না, আমার যাওয়া উচিত। আমি সকালেও আমার সিদ্ধান্ত ছিল না যাব, কিন্তু হঠাৎ করে আমার মনে হলো যে যায়, ওনার সাথে দেখা আসে। উনি খুব আন্তরিক ভাবে আমাকে দাওয়াত দিয়েছেন। উনি আমাকে বললেন যে আপনার কথাবার্তা আমার খুবই পছন্দের, আমার দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল যে আপনার সাথে আমার দেখা হওয়া।
তারপরে জড়িয়ে ধরে ছবি টবি তুললাম আমরা কিছু, এবং ওইখানে এই ঘটনাটা আসে। আজকে উনি বললেন যে আজকে তো কি হলো, আজকে কি হলো মানে হচ্ছে যে এটা যে একটা ডক্টর ইউনূসকে চপটাঘাত করা হলো, একটা থাপ্পড় দেওয়া হলো কষিয়ে, সেটার কথা উনি রেফারেন্স দিচ্ছিলেন যে প্রধানমন্ত্রীর সঙ্গে উনি যে আজকে একসঙ্গে নামাজ পড়লেন, এবং এই দৃশ্য যে ইউনূসের অসহ্য লাগছে সেটাই উনি রেফারেন্স দিলেন আর কি। আমি আমি এই 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 কথাটা আমারও ভালো লেগেছে। পরবর্তীতে আমি দেখলাম যে এটা সোশ্যাল মিডিয়াতেও খুব প্রচার হচ্ছিল, যে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর যে ছবিগুলো, এবং আমিও একটা স্ট্যাটাস দিয়েছিলাম আপনি যে রেফারেন্স দিলেন এই জন্যই, যে এই দৃশ্যগুলো তো আমরা আগেও দেখতে পেতাম কিন্তু তো পেলাম না, ডক্টর ইউনূসের জন্যই পেলাম না। এই বাটপাটটা নিজে যেটা বিশ্বাস করে না সেটা মানুষকে করতে বলে। সে জিন্দিগিতেও কর দিতে পছন্দ করে না, কিন্তু করের জন্য আবার অন্যের বিরুদ্ধে মামলা করে। আপনি তো জানেন 666 কোটি টাকা জনগণের টাকা মেরে দিয়েছে। আমি জানি না এগুলোর পরবর্তীতে কি হবে, বর্তমান সরকার এগুলো উদ্ধার করবে কিনা। আমি একটু চপেটাঘাতের বিষয়ে আসি। আহ, রাষ্ট্রপতি নিজে বলছেন, আপনার সঙ্গে শেয়ার করছিলেন যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় ঈদগাহ ময়দানে যে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি, এটি ডক্টর মোহাম্মদ ইউনূস নিঃসন্দেহে ভালো চোখে নিক আর না নিক তাতে আমাদের কিছু যায় আসে না, তবে তিনি নিশ্চয়ই অন্তর্জালায় ভুগছিলেন, সেই কথাটাই সম্ভবত রাষ্ট্রপতি আপনাকে মনে করিয়ে দিয়েছেন। ওই বিষয়টিকে মনে করে দিয়েছেন আমাকে। হ্যাঁ, সরি, সম্ভবত নয়, উনি মনে করে দিয়েছেন সেটা, উনি উনি স্পষ্ট করে বললেন আপনাকে মনে করে ঠিক আছে। দৃশ্যটা কেমন লাগছে। ওই ল্যাঙ্গুয়েজটা কি আপনি একটু অডিয়েন্সের জন্য বলবেন, আমাদের যারা দর্শক, যে রাষ্ট্রপতির আমি উনাকে উনাকে কোটেশন, আমার এটা তো পার্সোনাল কথা, আচ্ছা ভালো হবে না, তবে আপনি ধরে নেন যে ওর মিনিং হচ্ছে যে ইউনূসকে বড় ধরনের একটা থাপ্পড় দেওয়া হলো আজকে। এটাই আমাদের দুর্ভাগ্য যে একজন সরকার প্রধান কেন ওই দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে অন্তত সৌজন্যমূলক আচরণটুকু করবেন না। মানে আমরা জানি যে বিএনপি আওয়ামী লীগের সময় যে রাজনৈতিক প্রতিহিংসা, রাজনৈতিক দূরত্ব, কিন্তু এই ধরনের যে গ্রাম্য সতীনের মতো আচরণ, এইগুলো তো আমরা করতে দেখিনি, তাই না? আমরা সাবেক প্রধানমন্ত্রীকে দেখেছি, কোকো যখন মারা গেলেন, খালেদা জিয়ার, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্বিতীয় সন্তান বা ছোট সন্তান, তখন তুমি সম্মান জানাতে গেলেন, অথবা বিএনপির পক্ষ থেকে নানা ধরনের সৌজন্যমূলক আচরণ করা হয়েছে শেখ হাসিনা পরিবারের যে কোনো অনুষ্ঠানে, আমরা দেখেছি। কিন্তু এই ন্যূনতম সৌজন্যতা বোধ গুলো কেন থাকবে না? রাষ্ট্রীয় আচার গুলো পালন করতে আমাদের বাধা কোথায়? সেই জায়গা থেকে আমি আপনাকে যদি প্রশ্ন করি, আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের নামাজ প্রসঙ্গে প্রশ্ন তুলছিলেন, এটিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যে তিনি আদৌ নামাজ পড়েছেন কিনা, নামাজ না পড়ে কি টুপি মাথায় দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তিনি দেখা করতে গেছেন কিনা, সৌজন্য সাক্ষাৎ করেছেন কিনা। আমি ঘেটে ঘুটে অনেক গতকালে নামাজ আসলে পড়ছে কিনা কথা, গতকাল তো কোথায় নামাজ পড়ছে সেটা তো কেউ দেখেন না। দেখেন, নামাজ কলমা এগুলো তার ব্যক্তিগত ব্যাপার, এগুলো নিয়ে আমার কথা বলার কিছু নাই। সে নামাজ পড়ে কি না পড়ে, আমি রেফারেন্স দিয়েছিলাম যে যখন রাষ্ট্রপতির সাথে যখন নামাজ পড়ছিলেন আর কি, তখনকার বিষয়টা, যে তখন একটা হাস্যকর ভাবে রাষ্ট্রপতির সাথে বলতেছি, ওই যে সে নিজে যে রাষ্ট্রপতিকে বাদ দিয়ে নামাজ পড়ছিল, এই যে উল্টাপাল্টা নামাজ পড়ছিল, ওইগুলো তখন ভাইরাল হয়ে গেছিল, যে নামাজ কিভাবে পড়তে হয় সেটাও জানে না, অথচ রাষ্ট্রপতিকে নামাজ পড়তে দেয় নাই। কালকে উনি কোথায় নামাজ পড়েছেন এটা তো কেউ দেখেন নাই, এবং উনি যদি নামাজ না পড়েও থাকেন, উনি ওনার এটা ওনার ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে আমার কথা বলার কিছু নাই। হচ্ছে যে আমারও কোনো আপত্তি নেই, কিন্তু উনি নামাজ যদি নাই পড়েন, উনি মাথায় টুপি দিয়ে কেন, ওইখানে তো আপত্তি। যে আমি নামাজ পড়লাম না, নামাজ না পড়ে যদি টুপি মাথায় দিয়ে শো অফ করি, সেটা তো নিশ্চয়ই আপত্তির। আমি আমি এগুলো নিয়েও কিছু বলবো না, কারণ এগুলো ব্যক্তিগত জীবন যাপন তার আলাদা। আমি তো শুধু তার রাষ্ট্রীয় আচার আচরণ নিয়ে কথা বলবো, যে ভণ্ডামি নিয়ে কথা বলবো, বিশ্ব বাটপারি নিয়ে কথা বলবো। তাকে বিশ্ব বাটপার বলছে এই জন্যই যে সে যেটা করে গেছে 18 মাসে, সেই বাটপারি গুলো নিয়ে কথা বলবো। বা তার ব্যক্তিগত আচার আচরণ, তার যৌন জীবন, তার ব্যক্তি জীবন, সে কিভাবে থাকে, কি করেছে, এগুলো নিয়ে নানা কথা উঠছে এখন। আমি এগুলো নিয়ে কোনো মাথা ঘামাতে চাই না। আমি একটু প্রধানমন্ত্রীর ফোনের বিষয়ে আসতে চাই, যদিও সেগুলো ব্যক্তি পর্যায়ে কথাবার্তা, তারপর মানুষের আগ্রহ থাকতেই পারে যে ডক্টর ইউনূস সরকারের সময় যেই মানুষটি কারাভোগ করলেন, বিএনপি সরকারের সময় বেরিয়ে এলেন, আমি নিশ্চয়ই আপনার কথা বলছি, সেই আপনাকে প্রধানমন্ত্রী তারেক রহমান ফোন দিলেন। এর মধ্য দিয়ে আমরা কি কোনো বিশেষ বার্তা পেতে পারি? আমার কাছে মনে হয় এটা অ্যাবসলিউট সৌজন্যতা।
উনি উনি যে সামনে আগাতে চান, উনি যে ঐক্যবদ্ধ সমাজ চান, উনি যে ঈদের দিন যে দৃশ্য উনি জাতীয় ঈদগাহ মাঠে যেটা দেখিয়েছেন, ইভেন ইভেন ডক্টর ইউনূস তার ওইখানে যে গিয়েছেন সেটাও তো উনি সাদরে নিয়েছেন। তার মানে হচ্ছে যে উনি একটা ঐক্যবদ্ধ সমাজ চান, উনি আসলে একটা ইনক্লুসিভ সোসাইটি চান, যেটা আমরা দীর্ঘদিন থেকে আশা করছি এবং যেটার কথা বলছি। এই ইনক্লুসিভ সোসাইটিটা আরো ভালোভাবে হয়ে যেতে পারতো যদি নিষিদ্ধ করে যে এই সমস্ত রাজনৈতিক দলকে রেখেছে তাদের সঙ্গেও যদি উনার একটা বোঝাপড়া হয়। কারণ হচ্ছে যে আমরা এক দলকে এজিটেশনে রেখে, এক দলকে রাস্তায় রেখে, অখুশি রেখে এই হাঙ্গামার একটা রাজত্ব আমরা চাই না। আমরা কিভাবে ঐক্যবদ্ধ হবে, কিভাবে তাদের মধ্যে সংলাপের মাধ্যমে কিভাবে দেশটা এগিয়ে যাবে, আমরা সেটা চাই। আমরা এটা চাই না যে আওয়ামী লীগ ক্ষমতায় নাই এবং আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল সুখের নহর বয়ে গেছে এই দেশে, সেটাও তো আমরা বিশ্বাস করি না। আমরা চাই ক্ষমতায় যেই থাকুক দেশটা শান্তিতে থাকুক, দেশটা কিভাবে এগিয়ে যাবে সরকার এবং বিরোধী দল একসঙ্গে মিলে যাতে সামনে এগিয়ে যেতে পারে। আমি মনে করি যে আমাকে যে ফোন করেছেন এটা অ্যাবসলিউট সৌজন্যতা। উনি আমার ব্যক্তিগত খোঁজ খবর নিয়েছেন, স্বাস্থ্যের খবর নিয়েছেন। উনি একটা কথা উল্লেখ করেছেন যে আমি নিজেও সেই এই অভিজ্ঞতার অংশীদার। তার মানে হচ্ছে যে 111-এ ওনাকে যে জেল খাটানো হয়েছিল সেটাই উনি আমাকে স্মরণ করিয়ে দিলেন, বলে যে আমি নিজেও তো এইটা এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে এসেছি। তো এবং আবার দেশ কিভাবে চলবে সে দুই একটা কথা হয়েছিল, ভেরি পার্সোনাল, এগুলো আমি সবগুলো শেয়ার করতে চাই না। বাট এইটুকু ওভারঅল বলতে চাই যে উনি চান যে আমরা দেশটা এবং সব সব মহল যাতে সামনের দিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করেন সরকারকে, এবং ওনারাও ওইভাবে দেখবেন। আমি ওনাকে আরেকটা কথা স্পষ্টভাবে বলেছি, আমি আপনার ভালো কাজের প্রশংসা করি এবং 5 আগস্টের পর থেকে আপনার মধ্যে যে পরিবর্তন, আপনার মধ্যে যে স্টেটসম্যান সুলভ আচরণগুলো, এগুলো আমি এটা ফ্যান। এখন আমার কাছে একটু ভালো লাগে এবং আমি চাই যে সামনেও আপনি এভাবে এগিয়ে যাবেন, কিন্তু আপনার যদি কোনো খারাপ কাজ হয় তার সমালোচনা করব। উনি বললেন যে অবশ্যই করবেন, আপনারা কেন সমালোচনা করবেন না, সমালোচনার জায়গা তো আছে, আমি যদি খারাপ কাজ করে দেখিয়ে দেবেন। উনি এইটাও এই সৌজন্যটুকু উনি বলেছেন, দেখিয়েছেন আর কি। সিইসি আমাদের নাসিরুদ সাহেব, আমাদের চারগাঁইয়া লোক, উনি এমন একটা সুন্দর নির্বাচন করেছেন, কিন্তু আমি ওনার ছবি একটা পোস্ট করেছি, অনেকে গালাগালি করছেন ওইখানে যে এই লোকটার সাথে আপনি কেন দিলেন ভাই। এই লোকটার সাথে আমার সৌজন্যতার বিষয় হচ্ছে ব্যক্তিগত সম্পর্ক তো আমরা সমালোচনা করব তার রাষ্ট্রীয় জীবনের কাজকর্ম নিয়ে, ব্যক্তিগত অসম্মান তো আমরা কাউকে করতে পারি না। উনি চিটং এর লোক, উনাকে আমি চিটং সমিতির একসময় কর্মকর্তা ছিলাম, সো ঢাকায় যে চিটং সমিতি আছে, তো সেই হিসাবে ওনার সাথে আমার ওইখানে দেখা পরিচয়, এবং কালকেও আমার সাথে ওনার যে কথা হলো সেই সৌজন্যতার ভিত্তিতে কথা হলো। যেহেতু আমি জেলে ছিলাম এই নির্বাচন নিয়ে, আমি কিছু বলতে দেখতে পারিনি। আমার যে সমস্ত দু একটা প্রশ্ন ছিল সেগুলো আমি বললাম, শুধু আমি ওনাকে স্পষ্ট করে বললাম আপনার সঙ্গে বা অন্য কারোর সঙ্গে আমি যতদিন টকশো করেছি ইউনূসের নির্বাচন নিয়ে অনেকে সন্দেহ ছিল। আমি বলেছি যে নির্বাচন কি হবে, কখন ইউনূস দিতে চাচ্ছে না সেটাতে আমার কোনো সন্দেহ নাই, কিন্তু ইলেকশনটা যে কন্ডাক্ট করার ক্ষেত্রে যে নাসির সাহেব যে ভালো ভূমিকা রাখবেন সেটাতে আমি শিওর, কারণ উনাকে আমি চিনি। উনার একটা প্রিন্সিপাল আছে, কালকে সেটা আমি আবার উনাকে স্মরণ করিয়ে দিলাম। উনি বললেন যে আমি যথাসাধ্য চেষ্টা করেছি আমার মতো করার জন্য, এবং আমি মনে করি যে আমি আমার মতো করতে পেরেছি। আমি বললাম যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ উঠেছে, সেটা নিয়ে আপনার মতামত কি? বলে যে এটা দুই দলই আমাকে অভিযুক্ত করছে। আমি আমি বিশেষ করে একটা নির্বাচন নিয়ে আমি একটু বিস্ময় প্রকাশ করেছি, ঢাকায় নাহিদ কিভাবে জিতে, তার নাহিদের সাথে একটা শক্ত প্রতিদ্বন্দ্বী ছিল। উনি বললেন যে বিএনপি যে জায়গায় একটুখানি নাম উল্লেখ না করে উনি বললেন যে একটু ভুল করেছে, যেটা প্রবাসী ভোটারদেরকে তারা গুরুত্ব দেয়নি, প্রবাসী ভোটারদের বেলায় অন্যরা খুব ভালো ইয়ে পেয়েছে। আর সেকেন্ড উনি আরেকটা কথা বললেন যে আওয়ামী লীগের প্রসঙ্গে আমি জিজ্ঞেস করলাম আওয়ামী লীগকে কেন উনি নিষিদ্ধ করলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা তো ঠিক হয়নি। উনি বললেন যে দেখেন এটা আমার হাত ছিল না, এটা পুরোপুরি সরকারের একটা নির্দেশনা ছিল, সরকারের নির্দেশনা অনুযায়ী আমাদেরকে এখানে অ্যাক্ট করতে হয়েছে, এই ব্যাপারে আমার ইয়ে নাই। তবে আওয়ামী লীগ তো নির্বাচনে এমনি আসতো না, আসবে কি আসবে না সেটার একটা অনিশ্চয়তা ছিল। আর দ্বিতীয়ত হচ্ছে যে আওয়ামী লীগ শেষ পর্যন্ত ডিসিশন নিয়েছে যে একটা রাজনৈতিক দলকে ভোট দেবে। উনি নাম উল্লেখ করলেন না আর কি, উনি বিএনপির কথাই বুঝাতে চাইলেন। যে আমি বললাম যে বিএনপির কথা বলে, হ্যাঁ বিএনপি কে শেষ পর্যন্ত তারা বিএনপি কে ভোট দিল, এবং
পুরো আওয়ামী লীগ বিএনপি একসাথে ইলেকশন বলা যায়, যে মানে বিএনপি মানে নিঃসন্দেহে আওয়ামী লীগের ভোট পেয়েছে, সেটা উনি মিন করলেন। আর জামাতে ইসলাম ভোট পাওয়ার ক্ষেত্রে উনি যেটা মিন করলেন, প্রবাসীদের প্রতি উনি গুরুত্ব দিয়েছে, প্রবাসী ভোট, ব্যালট পেপারে যে সমস্ত ভোট, সেগুলোর ক্ষেত্রে হয়তো ভূমিকা রেখেছেন। ভেরি ফ্র্যাঙ্কলি এগুলো আমার বলাও ঠিক না, এগুলো একান্ত, আমি তো ওনাকে ইন্টারভিউ করি নাই, যে আমি আমার সাথে যেটুকু কথা হয়েছে সেটা আমি শেয়ার করছি, এবং এটা আমি পার্সোনাল আমি শেয়ার আপনার করা কাছে একটু উচিত না। জানতে চাচ্ছি, ছোট করে একটু জানতে চাই যে সিএসি বললেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে তার কোনো হাত ছিল না, সরকারের উপরে চাপে বা তাদের নির্দেশিত করা হয়েছে। আপনি কি মনে করেন যে এখন আওয়ামী লীগের প্রতি বিএনপি সরকারের আচরণটি কেমন হওয়া উচিত? তাদের উপরে যে অফিসিয়ালি নিষেধাজ্ঞা দেওয়া আছে, এটা কি উইথড্র করা উচিত এই মুহূর্তে? এটি নির্ভর করছে আওয়ামী লীগের উপর। আওয়ামী লীগ যদি প্রতিদিন তারেক জিয়া এবং বিএনপি কে গালাগালি করে, এবং আওয়ামী লীগের শীর্ষ নেতারা যদি মনে করে যে ডক্টর ইউনূস এবং তারেক জিয়া সরকার একই রকম, তো তাহলে তারাও তো ভালোভাবে নেবে না বিষয়টা। আমি আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে অনুরোধ করব যে তারা যাতে তাদের লাগামটা ঠিক করে, কারণ তাদের এই লাগামের জন্য শত শত নয়, হাজার হাজার আওয়ামী লীগের কর্মী জেলে পড়ে আছে। এই জেল থেকে নিরীহ লোকগুলো কিভাবে বের হবে, আওয়ামী লীগের সেটাতে দৃষ্টি দেওয়া উচিত। আওয়ামী লীগ একটা পয়সা খরচ করছে না ওদের ছেলে ইয়েদের জন্য, যে সমস্ত লোকজন জেলে আছে। আওয়ামী লীগ জামাত থেকে তো শিখতে পারে, জামাত প্রতিটা কর্মী যদি জেলে যেত তার পরিবারের দায়িত্ব নিত, এবং এখানে পরিবারের দায়িত্ব দূরে থাক, আপনার নিজে তাদের কোনো খবরই নিচ্ছেন না আপনি, এবং তারা একটার পর একটা মামলা খাটছে, এবং জামিন পেয়ে আবার জামিনের শিকার, মানে শিকার হচ্ছে, পিডাব্লিউ শিকার হচ্ছে, জেল গেটে আরেকটা জামিন দিয়ে দিচ্ছে। আমি কয়েকদিন আগেও আমার এক সহকর্মীর কথা বলছিলাম, সহকর্মী মানে আমার সহকর্মী না, আমার মানে জেলমেট, আমার রুমমেট যেটি ছিল, তার বিরুদ্ধে 7টা মামলা হয়েছে, 5টাতে সে পেয়েছে, তারপরে 2টা অজ্ঞাতনামা দিয়েছে। আমি কালকে শুনলাম যে আরো একটা এবং সেই 2টা যখন জামিন হয়ে গেছে আরো একটা অজ্ঞাতনামা মামলা দিয়েছে। সে সায়েন্স ল্যাবরেটরির এক কর্মকর্তা, এবং সেখানকার শীর্ষ কর্মকর্তার মানে আক্রোশের শিকার হয়ে আছে। এর সাথে সম্পর্কই নাই, এই সরকারেরও কোনো সম্পর্ক নাই, গত সরকারেরও কোনো সম্পর্ক ছিল না। তো এরকম শত শত হাজার হাজার কর্মীরা জেল গেটে পড়ে আছে। আওয়ামী লীগের শীর্ষ নেতারা যাদের কোটি কোটি টাকা চুরিদারি করেছিল, এরা তো ওদের পিছিতে টাকা পাঠাতে পারে, যে ওইখানে যে অন্তত ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারে। আওয়ামী লীগ তো এগুলো কিছুই করে না। আওয়ামী লীগ বড় বড় শেষ করতে দেন, আওয়ামী লীগ বড় বড় কথা বলবে, আর তাদেরকে তাদের প্রত্যাহার করবে, এই নিষিদ্ধ করাটা। আওয়ামী লীগ যদি সত্যিকার অর্থে চায়, তাহলে আওয়ামী লীগের আচরণগুলো ঠিক করা দরকার। এই যে গালাগালির সংস্কৃতি থেকে বেরোতে হবে, এবং নিজেদের কর্মীদের নিজেরা যত্ন নিতে হবে, এবং সামনের নেতৃত্ব কিভাবে হবে, কিভাবে একটা তরুণ এবং প্রগ্রেসিভ দল হতে পারে এই দলটি, সেটা নিয়ে চিন্তা করতে হবে। পুরনো ঝঞ্ঝাট, পুরনো নেতৃত্ব, বাবা এমপি, ছেলেও এমপি, এই মেন্টালিটি গুলো করতে হবে। এখানে যে শাসন, যে এই মানে কি বলবো, পারিবারিক শাসনের দল, এটা থেকে বেরিয়ে তারেক জিয়া থেকে শিখতে বলেন ওনাদেরকে। তারেক জিয়া যেটা করেছে নিজের দলের নেতা কর্মীদের, মানে নিজের ভূমিপুত্রদেরকে সামনে নিয়ে এসেছে, তরুণদেরকে সামনে নিয়ে এসেছে। আওয়ামী লীগে আপনি যান, এখন বুড়া ছাড়া আর কে আছে? প্রত্যেক জায়গায়, প্রত্যেক জেলায় বুড়ারা নেতৃত্ব দিচ্ছে, ইয়াংরা কোনো পাত্তা পাচ্ছে না। এখন ইয়াং সৎ লোকদেরকে নেতৃত্বে আনতে হবে, পারিবারিক তন্ত্র এখান থেকে বাদ দিতে হবে। তাহলে এই দেশটা যেমন আগাবে, আওয়ামী লীগের যেমন কল্যাণ হবে, তেমন সরকারও তাদের প্রতি চিন্তা করতে পারে ভিন্নভাবে। আমরা সেটা মনে করি, কিন্তু আমার প্রশ্ন এই জায়গা থেকেই যে এখনো আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী কারাগারে রয়েছেন, সাধারণ মানুষও কারাগারে রয়েছেন, যাদেরকে আওয়ামী লীগ বলে ট্রিট করা হচ্ছে, পদ পদবি দেওয়া হচ্ছে, এবং যে পিডব্লিউ মামলা আমি যেমন দেখে এসেছিলাম, আপনিও যেমনটি দেখেছেন, এবং আমরা বের আসার পরেও নানান ধরনের ভাবে খবর পাচ্ছি যে এখন পর্যন্ত সেই মানে পেন্ডিং ওয়ারেন্ট হিসেবে বিভিন্ন ধরনের মামলা যাচ্ছে। এই অবস্থা যখন দেশে বিরাজ করছে, তখন আমরা শুনছি যে আমাদের স্থানীয় সরকার মন্ত্রী বা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিংবা অর্থমন্ত্রী আমির খসরু মোহাম্মদ চৌধুরী বলছেন যে পরিবর্তিত গণতান্ত্রিক অবস্থায় যে এইবার ঈদটা অনেক বেশি উপভোগ্য হয়েছে। কিন্তু আওয়ামী লীগের সময়, যেটা সত্য কথা, বিএনপি অসংখ্য নেতাকর্মী বনে বাদারে লুকিয়েছিলেন, জঙ্গলে লুকিয়েছিলেন, কারাগারের মধ্যে ছিলেন। তখন তো নিশ্চয়ই সবার জন্য ঈদটা সমানভাবে উপভোগ্য হয়নি। ঠিক এখনো নিশ্চয়ই আপনি যেটা দেখেছেন, আমি দেখেছি,
অসংখ্য নেতাকর্মী জেলে রয়েছেন, বিদেশে পলাতক অবস্থা রয়েছে। আমি চোর বাটপাদের কথা বলছি না, যারা হাজার হাজার কোটি টাকা চুরি করছে তাদের কথা বলছি না, সাধারণ নেতাকর্মীদের কথা বলছি। অসংখ্য নিরীহ মানুষও কারাগারে রয়েছে, পালিয়ে বেড়াচ্ছেন। সেই জায়গা থেকে আপনি কি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর কথার সঙ্গে একমত যে এবারে ঈদ সবাই একটু ভিন্ন ভাবে আনন্দ উপভোগ করছে? ওনারা ওনাদের দৃষ্টিকোণ থেকে তো ঠিকই আছেন, ওনারা তো ভিন্ন মজা পাচ্ছেন না, তারা ক্ষমতায় আছেন, তারা যে দীর্ঘ জীবন কারাভোগ করেছেন, তাদের নেতা কর্মীরা যে নির্যাতিত হয়েছিল, তাদের জন্য তো আলাদা পরিবেশ। অবশ্যই তারা তাদের ফিলিংস থেকে বলবে, আমার জন্য তো এটা আলাদা পরিবেশ। আমি জেলে ছিলাম, জেল থেকে বেরিয়ে এসে আমি আমার পরিবারের সাথে ঈদ করতে পেরেছি, কিন্তু অবশ্যই এর অন্য পিঠ তো আছে, যেটা যেটা বলছি আমরা যে অনেকে এই সুযোগটা পায়নি। সেই সুযোগটা হয়তো উপলব্ধি হবে এবং সেটা রিয়েলাইজ করার জন্য আওয়ামী লীগের নেতৃত্ব সেটা রেজ করতে হবে, এবং যে আমরাও আমাদেরও তো এরকম সুখ পাওয়ার অধিকার আছে, এবং আওয়ামী লীগও যথাযথ আচরণটা যাতে ঠিক হয়। এবং আমি আমি এই নিয়ে বিস্তারিত বলতে চাই না, আমি মনে করি যে আওয়ামী লীগ বিএনপির মধ্যে একটা ব্যাকডোরে একটা আলাপ আলোচনার প্রয়োজন আছে, এবং সেটা তারা কিভাবে করবে তারা জানে, এটা তাদেরকে পরামর্শ দেওয়ার আমার অধিকার নাই, এবং আমার অধিকার নাই না, আমি মনে করি যে তারা নিজেরা ভালো বুঝেন তারা কি করবেন না করবেন, তাদের দল। আমি একটা শেষ উত্তরটা নিয়ে আমরা শেষ করব। আবার একটু ডক্টর ইউনূস প্রসঙ্গে যেতে চাই। এই ঈদের সঙ্গে অবশ্যই এটি অনেক বেশি সম্পৃক্ত। ডক্টর ইউনূস সাহেব ক্ষমতা থাকাকালীন সময় বলেছেন, গত ঈদ উল ফিতর আগে বলেছিলেন যে এইবার ঈদ না হলেও আগামী ঈদে বাংলাদেশের আশ্রিত রোহিঙ্গারা তার নিজ মাতৃভূমিতে ফিরে যাবেন। আমরা দেখেছি তিনি যা বলেছেন, তিনি এবং তার প্রেস হচ্ছে মিস্টার শফিকুল আলম যা যা বলেছেন একেবারে উল্টা। এবং এত বড় একটি বিষয়ও এই ধরনের মন্তব্য করেছিলেন, তখনও অনেকে হাসাহাসি করেছিলেন, অনেকে ক্ষোভ ঝেড়েছিলেন যে এটা কিভাবে সম্ভব, তুমি আসলে প্রতারণা আশ্রয় নিচ্ছেন কিনা, এবং সেটি সত্য প্রমাণিত হয়েছে। একজন রোহিঙ্গাও ফিরে যাননি, বরং তার সময় 1.5 থেকে 2 লাখ রোহিঙ্গা নতুন করে দেশে ফিরেছেন। এ বিষয়ে আপনার কোনো মন্তব্য? না, এটা তো আমি তখনও বলেছিলাম, আমার একটা কবিতা আছে, লিখে দেব সমগ্র বাংলাদেশ, এটা একটা প্রেমিকার উদ্দেশ্যে ছিল, যে ভালোবাসার প্রেক্ষিতে বাংলাদেশ লিখে দেবো। আমি তখন ওই কবিতাটা শেয়ার করে বলেছিলাম যে ইউনূস যে আজকে বলল যে এদেরকে ওই দেশে পাঠিয়ে দেবে এবং আগামী ঈদ করবে, মানে আমি বদ্দা ডাকতাম তাকে তখন, এখন তো বাটপার ডাকি। তো বললাম যে বদ্দা যে যদি এটা সফল হয় তাহলে আমি সমগ্র বাংলাদেশ তার নামে লিখে দেব। তো বদ্দা সফল হয় নাই, আমার বাংলাদেশ লিখে দেওয়ার কোনো প্রয়োজন নাই আর কি। তো এই বাটপার নিয়ে আর কথা বলতে চাই না, সে প্রতিটা কাজ তার, মানে আসলে সে কিভাবে যে আমাদের মানে বাইচান্স আমাদের ক্ষমতায় চলে এসে, আসলে আমাদের কোনো লোক ছিল না, যে এমন একটা পরিস্থিতিতে আমরা বাধ্য হয়েছি যে তাকে আমাদের রাষ্ট্র ক্ষমতায় বসানোর জন্য, কিন্তু রাষ্ট্র ক্ষমতায় রাষ্ট্র চালানোর মতো তার ন্যূনতম যোগ্যতা নাই। সে স্বজন প্রীতি, ডাস্টবিন সংস্কৃতি এগুলা চালু করে দিয়ে গেছে, আর বড় কথা এবং সংস্কার, তথাকথিত সংস্কার বের করেছে, এই সংস্কার এমন আবার অন্যরা মানার জন্য পার্লামেন্টে আবার হাঙ্গামা হচ্ছে। যেই ডক্টর ইউনূস বাটপার নিজেই বিশ্বাস করে না, সেটা আবার জাতিকে কেন কিভাবে গিলাবে এখন, তাই না? এগুলো তো বিরাট কোশ্চেন। এখন দেখি সামনে এটা কিভাবে সমাধান হয়।